বন্ধুরা, তরুণ প্রজন্মের একটি বিজয়ের গল্প শোনাবো আজ। পৃথিবীর এক কোণায় একটি ছোট্ট দেশ আছে, নাম তার বাংলাদেশ। বাংলাদেশের রাজধানী ঢাকায় কোটা সংস্কারের পক্ষে বৈষম্য বিরোধী ছাত্রছাত্রীরা আন্দোলনের ডাক দেয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের কোটা সংস্কারের জন্য যে আন্দোলন শুরু হয়েছিল, সরকারের দমন পীড়নের মুখে তা প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে পরিণত হয়। গত 4 জুলাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগ 5 জুন হাইকোর্টের রায় বহাল রাখার সিদ্ধান্ত নেয়। পরদিন 6 জুলাই শিক্ষার্থীরা বাংলা ব্লকেট কর্মসূচির ডাক দেয়। 7 জুলাই 2024 শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচির কারণে ঢাকা শহর স্থবির হয়ে যায়। এদিন 6টির বেশি ব্যস্ত সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এই বিক্ষোভকে অযৌক্তিক উল্লেখ করে বিষয়টি সর্বোচ্চ আদালতে নিষ্পত্তি হওয়া উচিত বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুলিশ বিক্ষোভকারীদের সতর্কবার্তা দেয়। মন্ত্রীরা আন্দোলন থেকে সরে আসার আহ্বান জানালেও তা উপেক্ষা করে আন্দোলনকারীরা বাংলা ব্লকেট কর্মসূচি পালন করে। কয়েকটি স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। ঢাকার বাইরে শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার প্রতিবাদে এবং কোটা পদ্ধতি সংস্কারের দাবি জানিয়ে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভকারীরা। 14 জুলাই 2024 সব গ্রেডে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে গণপদযাত্রা করে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেন আন্দোলনকারীরা। সেদিন সন্ধ্যায় একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বিতর্কিত মন্তব্য করেন। মন্তব্যে তিনি আন্দোলনকারীদের রাজাকারের সঙ্গে তুলনা করেন। এই মন্তব্যের পর রাতে শিক্ষার্থীদের বিক্ষোভ শুরু হয়। বিভিন্ন ক্যাম্পাসে শিক্ষার্থীরা স্লোগান দেন, তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। 15 জুলাই 2024 আওয়ামী লীগের নেতারা শিক্ষার্থীদের স্লোগানে রাজাকার শব্দ ব্যবহারের নিন্দা জানান। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের রাজাকার স্লোগানের জবাব ছাত্রলীগই দিবে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে কোটা সংস্কার আন্দোলনে যারা আমি রাজাকার স্লোগান দিচ্ছেন তাদের শেষ দেখিয়ে ছাড়বেন বলে মন্তব্য করেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন। সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনে ছাত্রলীগ ও অন্যান্য ক্ষমতাসীন দলের কর্মীরা শিক্ষার্থীদের উপর নির্বিচারে হামলা চালায়। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভেতর ও বাইরে আহত বিক্ষোভকারীদের উপরও হামলা চালায়। সেদিন উভয় পক্ষের 3 শতাধিক মানুষ আহত হয়। 16 জুলাই 2024 ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে ক্ষমতাসীন দলের নেতাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষে অন্তত 6 জন নিহত হয়। সব বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাধ্যমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় এবং শিক্ষার্থীদের হল খালি করতে বলা হয়। সরকার 6টি জেলায় বিজিবি মোতায়েন করে। সেদিন শিক্ষার্থীরা ঢাবি ও রাবির অধিকাংশ হলের নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রলীগ নেতাদের কক্ষ ভাঙচুর করে। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নিরস্ত্র শিক্ষার্থী আবু সাইদকে পুলিশ গুলি করে হত্যা করে। হত্যার ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। 17 জুলাই 2024 ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আগের দিন নিহতদের গায়েবানা জানাজা চলাকালে পুলিশ শিক্ষার্থীদের উপর হামলা চালায়। শিক্ষার্থীরা পরদিন থেকে সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করে। হাসপাতাল ও জরুরি পরিষেবা ছাড়া সবকিছু বন্ধ থাকবে বলে ঘোষণা দেয়। এদিন আন্দোলনকারীরা স্কুল, কলেজ সহ সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতিবাদে যোগদানের আহ্বান জানায় এবং সাধারণ নাগরিকদেরও সমর্থন জানিয়ে পাশে থাকার আহ্বান জানায়। এদিন শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণে বিক্ষোভকারীদের বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখার আহ্বান জানান এবং হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্তের ঘোষণা দেন। অনুপ্রবেশকারীরা যাতে আন্দোলনকারীদের মধ্যে আশ্রয় নিয়ে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সেজন্য তিনি শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান জানান।
18 জুলাই 2024 ব্র্যাক ইউনিভার্সিটি সহ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশ ও ছাত্রলীগের লোকজন শিক্ষার্থীদের উপর হামলা চালায়। 19টি জেলায় সংঘর্ষের ফলে সহিংসতায় কমপক্ষে 29 জন নিহত হয়। অনির্দিষ্টকালের জন্য মেট্রো রেল চলাচল বন্ধ করা হয়। বিকাল থেকে সারা দেশে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। আন্দোলনকারীরা বিটিভি ভবন, সেতু ভবন ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানী টোল প্লাজায় সন্ধ্যায় আগুনের ঘটনা ঘটে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আন্দোলনকারীদের দমনে শক্তি প্রয়োগ করে। রাত 9টার দিকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আইএসপি ও ক্যারিয়ারগুলোকে ইন্টারনেট পরিষেবা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। দেশে সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউট শুরু হয়। ফলে বাংলাদেশের সঙ্গে বিশ্বের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সহ সরকারি কর্মকর্তারা মহাখালীর একটি ডেটা সেন্টারে আগুন লাগার ফলে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়েছে বলে দাবি করে। 19 জুলাই 2024 এদিন দিনব্যাপী সহিংসতায় কমপক্ষে 66 জনের মৃত্যু হয়। আহত হন কয়েকশো মানুষ। জুমার নামাজের পর সারা দেশে, বিশেষ করে ঢাকার বাড্ডা, রামপুরা, উত্তরা, যাত্রাবাড়ী ও মোহাম্মদপুরে সংঘর্ষ তীব্র হয়। নরসিংদীর কারাগার, মেট্রো রেল স্টেশন, বিআরটিএ অফিস সহ কয়েকটি সরকারি প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা 9 দফা দাবি ঘোষণা করেন, যার মধ্যে ছিল শেখ হাসিনাকে ক্ষমা চাইতে হবে, কয়েকজন মন্ত্রী ও বিশ্ববিদ্যালয়ের ভিসিদের পদত্যাগ করতে হবে, হামলায় জড়িত ছাত্রলীগ ও পুলিশ সদস্যদের শাস্তি দিতে হবে, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও আন্দোলনকারীদের আইনি সুরক্ষা দিতে হবে। এদিন মধ্যরাত থেকে সরকার দেশব্যাপী কারফিউ ঘোষণা করে এবং সেনা মোতায়েন করে। 20 জুলাই 2024 কারফিউয়ের প্রথম দিনে অন্তত 21 জন নিহত হয়েছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ বাড়ানো হয় এবং 2 দিনের সাধারণ সরকারি ছুটি ঘোষণা করা হয়। এদিন 3 জন সমন্বয়ক 8 দফা দাবি নিয়ে 3 জন মন্ত্রীর সঙ্গে দেখা করেন, যা পূর্ব ঘোষিত 9 দফা দাবি থেকে মূল পয়েন্টে ভিন্ন। গভীর রাতে সবুজবাগের একটি বাসা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে সাদা পোশাকে কয়েকজন জোর করে তুলে নিয়ে যায়। 21 জুলাই 2024 পূর্বাচলের একটি ওভারব্রিজের নিচে জ্ঞান ফেরে নাহিদ ইসলামের। তিনি অভিযোগ করেন তাকে চোখ বেঁধে একটি অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছিল এবং জ্ঞান হারানোর আগ পর্যন্ত নির্যাতন করা হয়েছিল। বাম উরু ও কাঁধে গুরুতর জখম, সারা শরীরে মারধরের চিহ্ন নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। এদিন সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে রায় দেন সর্বোচ্চ আদালত। রায়ে কোটা প্রথা হিসেবে মেধা ভিত্তিক 93%, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য 5%, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর 1% এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1% নির্ধারণ করা হয়। এদিন কারফিউর মধ্যে অন্তত 7 জন নিহত হন। জাতিসংঘ, ইইউ, যুক্তরাজ্য সহিংসতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করায় 3 বাহিনীর প্রধান শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। 22 জুলাই 2024 টানা 3 দিন পুলিশি অভিযানে সহিংসতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে 1427 জনকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রায় 20,000 অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে অভিযুক্ত করে বিভিন্ন থানায় প্রায় 50টি মামলা দায়ের করা হয়। ষড়যন্ত্র ও সহিংসতার সন্দেহে বিএনপি ও জামায়াত জোটের কয়েকশো মানুষকে গ্রেপ্তার করা হয়। 23 জুলাই 2024 সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থার 93% নিয়োগ মেধার ভিত্তিতে করার ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। তবে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়করা তা প্রত্যাখ্যান করে। তারা বিক্ষোভে নিহত ও আহতদের বিচার দাবি করে। এদিন কারফিউর মধ্যেও বিরোধী নেতা ও বিক্ষোভকারীদের লক্ষ্য করে গ্রেপ্তার অভিযান চলমান ছিল। কিছু কিছু এলাকায় এদিন ব্রডব্যান্ড ইন্টারনেট সচল হয়, তবে বন্ধ ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম। 24 জুলাই 2024 কোটা আন্দোলনের 3 সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও রিফাত রশিদকে 5 দিন পর পাওয়া যায়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা জানান, অজ্ঞাত কয়েকজন তাদের চোখ বেঁধে তুলে নিয়েছিল এবং বিক্ষোভ শেষ করার ঘোষণা দেওয়ার জন্য নির্যাতন করেছিল। 25 জুলাই 2024 সেনা মোতায়েনের পর শেখ হাসিনা প্রথম জনসমক্ষে আসেন এবং ক্ষতিগ্রস্ত মেট্রো রেল স্টেশন পরিদর্শন করেন। তিনি অগ্নিসংযোগ ও ভাঙচুর প্রতিরোধ করার জন্য জনগণকে আহ্বান জানান। আহত নিহতদের খোঁজ না নিয়ে মেট্রো রেল পরিদর্শন করায় আন্দোলনকারী ও সাধারণ জনগণ আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে। এদিন জাতীয় পার্টির নেতা আন্দালিব রহমান পার্থ এবং ব্যবসায়ী ডেভিড হাসনাত সহ কয়েক ডজন নেতাকে গ্রেপ্তার করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম তখনও বন্ধ ছিল। জাতিসংঘ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, যুক্তরাষ্ট্র, কানাডা আন্দোলনকারীদের উপর অভিযান বন্ধের আহ্বান জানায়। 26 জুলাই 2024 পুলিশের গোয়েন্দা শাখা হাসপাতাল থেকে 3 সমন্বয়ককে তুলে নেয়। এদিন জাতীয় ঐক্য ও সরকার পতনের আহ্বান জানায় বিএনপি। শেখ হাসিনা এদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। আবু সাঈদ হত্যার বিষয়ে পুলিশের এফআইআরে মৃত্যুর কারণ হিসেবে পুলিশের গুলি নয় বরং বিক্ষোভকারীদের ইট পাটকেলের আঘাতের কথা উল্লেখ করা হয়। 27 জুলাই 2024 আন্দোলনকারী শিক্ষার্থীদের ধরতে এলাকায় এলাকায় ব্লক রেড পরিচালনা শুরু হয়। ডিবি আরও 2 সমন্বয়ককে তুলে নেয় এবং সমন্বয়কদের নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে বলে জানায়। এদিন 14টি বিদেশি মিশন সরকারের প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানায়। 17 বছর বয়সী হাসনাতুল ইসলাম ফায়াজকে ভাঙচুরের মামলায় দড়ি দিয়ে বেঁধে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ডে নেওয়া হয়। এদিন শেখ হাসিনা ক্ষতিগ্রস্তদের দেখতে পঙ্গু হাসপাতালে যান। দেশের অর্থনীতিকে পঙ্গু করতে এমন সহিংসতা চালানো হয়েছে বলে মন্তব্য করেন তিনি। 28 জুলাই 2024 দেশব্যাপী পুলিশের অভিযান চলমান ছিল। শুধু ঢাকাতেই 200টিরও বেশি মামলায় 2,13,000-এর বেশি মানুষকে অভিযুক্ত করা হয়েছে। মোবাইল ইন্টারনেট সচল হলেও বন্ধ ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি, অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা শাখার ডিবি তৎকালীন প্রধান হারুন-অর রশিদের সঙ্গে 6 সমন্বয়কের একই টেবিলে বসে খাওয়ার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ডিবি হেফাজতে থাকা অবস্থাতেই একটি ভিডিও ও লিখিত বিবৃতিতে আন্দোলন শেষ করার ঘোষণা দেন 6 সমন্বয়ক। তবে বাইরে থাকা অন্য সংগঠকরা বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। হেফাজতে থাকা 6 জনকে বিবৃতি দিতে বাধ্য করা হয়েছে বলে দাবি করা হয়। এদিন সরকার আনুষ্ঠানিকভাবে আন্দোলনে 147 জনের নিহতের বিষয়টি নিশ্চিত করে। 29 জুলাই 2024 6 সমন্বয়কারীকে আটক ও হয়রানির প্রতিবাদে আবারও রাস্তায় নামে শিক্ষার্থীরা। পুলিশের সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেলের মুখে ব্যাপক সংঘর্ষ হয়। এদিন সরকার জামায়াত শিবির নিষিদ্ধ করার ঘোষণা দেয়। এদিন অবিলম্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে মুক্তি ও আন্দোলনকারীদের উপর গুলি না চালাতেও আদালতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জুর আল মতিন ও আইনুন নাহার সিদ্দিকা। শুনানিতে 6 সমন্বয়ককে ডিবি কার্যালয়ে তুলে নিয়ে গিয়ে তাদেরকে খাওয়ানোর ছবি প্রকাশ করাকে জাতির সঙ্গে মশকরা বলে মন্তব্য করেন হাইকোর্ট। 30 জুলাই 2024 এদিন কোটা আন্দোলন ঘিরে নিহত ব্যক্তিদের স্মরণে দেশব্যাপী শোক পালনের আহ্বান জানায় সরকার। এই আহ্বান প্রত্যাখ্যান করে একক বা ঐক্যবদ্ধভাবে লাল কাপড় মুখে ও চোখে বেঁধে ছবি তোলা এবং অনলাইনে প্রচার কর্মসূচি ঘোষণা করে আন্দোলনকারীরা। লাখো মানুষ বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের প্রোফাইলে লাল রঙের ছবি আপলোড করে। একই দিন বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সমাবেশ করেন, অভিভাবকরা প্রতিবাদ সমাবেশ করেন এবং বিশিষ্ট নাগরিকরা জনসম্মুখে হতাহতের জন্য সরকারের কাছে জবাবদিহিতা দাবি করেন। অর্থাৎ শিক্ষার্থী ছাড়াও অন্যান্য শ্রেণী পেশার মানুষ বিক্ষোভে যোগ দিতে শুরু করেন। 31 জুলাই 2024 বিক্ষোভকারীরা জাস্টিসের জন্য মার্চ কর্মসূচি ঘোষণা করে। পুলিশ টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও লাঠিসোঁটা ব্যবহার করে আন্দোলন দমানোর চেষ্টা করে। ঢাকা হাইকোর্ট চত্বরে সারা দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষক সহ আইনজীবীদের একটি দল বিক্ষোভকারীদের সমর্থনে অবস্থান কর্মসূচি গ্রহণ করে। সব শিক্ষার্থীদের পুলিশ হেফাজত ও কারাগার থেকে মুক্ত না করলে এইচএসসি পরীক্ষা বর্জন করা হবে বলে ঘোষণা দেন কয়েকশো পরীক্ষার্থী।
৩২ জুলাই ২০২৪ মানে ১ আগস্ট সরকার সন্ত্রাস বিরোধী আইনে জামাত শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে। জাতিসংঘ একটি ফ্যাক্ট ফাইন্ডিং দল পাঠানোর প্রস্তাব দেয়। এই প্রস্তাবকে স্বাগত জানায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন ডিবির হেফাজত থেকে ৬ সমন্বয়ককে মুক্তি দেওয়া হয়। বিক্ষোভকারীরা নিহতদের জন্য দোয়া প্রার্থনা ও মিছিল কর্মসূচি পালন করে। ৩৩ জুলাই ২রা আগস্ট আওয়ামী লীগের নেতাকর্মী, পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে আরও ২ জন নিহত হন। বিক্ষোভকারীদের হত্যা ও পুলিশি দমন পীড়নের প্রতিবাদ অব্যাহত ছিল। সহিংসতায় নিহতদের বিচার চেয়ে জাতীয় প্রেসক্লাব থেকে শহীদ মিনার পর্যন্ত লাখো শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, আইনজীবী, সুশীল সমাজের সদস্য ও রাজনৈতিক কর্মীরা দ্রোহ যাত্রাতে যোগ দেয়। সাংস্কৃতিক সংগঠনের সদস্য ও বেশ কিছু সাংস্কৃতিক ব্যক্তিত্ব আন্দোলনে একাত্মতা প্রকাশ করে, কবিতা আবৃত্তি ও গান করেন। বিক্ষোভকারীরা ৪ আগস্ট থেকে দেশব্যাপী আন্দোলন ও অসহযোগ আন্দোলনের ঘোষণা দেয়। ফেসবুক আবারও ৭ ঘন্টার জন্য বন্ধ করে দেওয়া হয়। ৬ সমন্বয়ক জানান, ডিবি অফিসে তাদেরকে আন্দোলন প্রত্যাহারে বিবৃতি দিতে চাপ প্রয়োগ করা হয়েছে। শেখ হাসিনা এদিন বিক্ষোভকারীদের আলোচনায় বসার আহ্বান জানিয়ে বলেন, গণভবনে তার দরজা আলোচনার জন্য খোলা রয়েছে। ৩৪ জুলাই ৩রা আগস্ট ২০২৪ ছাত্রদের দাবির সঙ্গে সংহতি জানাতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে লাখো মানুষ সমবেত হয়। দেশের অন্যান্য অংশে বিক্ষোভকারীদের উপর নির্বিচারে হামলা করে পুলিশ। এদিন সরকারের পদত্যাগের দাবিতে ১ দফা দাবি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ৩৫ জুলাই ৪ঠা আগস্ট ২০২৪ সারা দেশে আওয়ামী লীগের সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীদের সহিংস সংঘর্ষ হয়। দেশব্যাপী বিক্ষোভকারী, পুলিশ ও আওয়ামী লীগের সমর্থক সহ অন্তত ৯৩ জন নিহত হন। এদিন মন্ত্রী এমপিদের বাড়িতে হামলা শুরু হয়। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে শক্ত হাতে নাশকতাকারীদের প্রতিহত করার আহ্বান জানান। সরকারের পদত্যাগের পর অন্তর্বর্তী সরকারের পরিকল্পনার রূপরেখা দেন বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। বিক্ষোভকারীরা সারা দেশে নাগরিকদের মার্চ টু ঢাকা করার আহ্বান জানান। শুরুতে ৬ আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচির আহ্বান জানানো হলেও পরে তা একদিন আগে ৫ আগস্ট করার ঘোষণা দেওয়া হয়। ৩৬ জুলাই ৫ই আগস্ট হাজারো মানুষ কারফিউ ভেঙে ঢাকার একাধিক মোড়ে জড়ো হয়ে রাজধানীতে প্রবেশের চেষ্টা করে। দুপুর পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ক্ষমতাসীন দলের সমর্থকদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বল প্রয়োগ করে ক্ষমতায় থাকতে চাইলে তাকে জানানো হয় যে এই ধরনের ব্যবস্থা অকার্যকর হবে। সকাল ১০টা থেকে দুপুর ১:৩০ পর্যন্ত দেশব্যাপী ইন্টারনেট ব্ল্যাকআউট ছিল। পরে সেনাপ্রধান দুপুর ২টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার ঘোষণা করে। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার পর পদত্যাগ করতে রাজি হন শেখ হাসিনা। তিনি হেলিকপ্টারে দেশ ছেড়ে যান। শেখ হাসিনার পতন উদযাপন করতে লাখো মানুষ রাস্তায় নেমে আসে। গণভবন, সংসদ ভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভাঙচুর চলে। আমরা সাধারণ জনগণ আর কোনো মৃত্যু চাই না, বিচার বহির্ভূত হত্যার বিচার চাই। যানবাহন, মেট্রো রেল, হাসপাতাল সহ সব স্থাপনা অটুট থাকুক, যেন সাধারণ মানুষ এই সুবিধা ভোগ করতে পারে। আমাদের সম্পদ সীমিত, শিক্ষা ব্যবস্থা এমন হোক যাতে আমাদের মতো সাধারণ মানুষ দেশে বা বিদেশে কাজ করে খেতে পারে কোনো ঝামেলা ছাড়াই। সবশেষে তুচ্ছ তাচ্ছিল্য করে মানুষকে কথা বলা বন্ধ করা উচিত, সেটা যিনিই হন না কেন। মানুষ সবাই সমান। আজকের রকেট সায়েন্টিস্ট কালকের রোগী। কি তফাৎ তখন তার আর সাধারণ মানুষের মধ্যে? গঠনমূলক সমালোচনা গ্রহণ করে নিজের কাজে পরিবর্তন এনে সামনে এগিয়ে যাওয়াই সফল লোকের লক্ষণ। সর্বোপরি ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি। সবাই সবাইকে ভালোবাসি, শ্রদ্ধা করি, নিরাপত্তা দিই। সততার কোনো বিকল্প নেই, দেশপ্রেম এবং মানবিকতার কোনো বিকল্প নেই। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা,
মৌন মলিন মুখে জাগালো ভাষা, যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা। মৌন মলিন মুখে জাগালো ভাষা, আজ রক্ত কোমলে গাথা, আজ রক্ত কোমলে গাথা মাল্যখানি। বিজয় লক্ষ্মী দেবে তাদেরই গলে, মুক্তির মন্দির সোপানো তলে, কত প্রাণ হলো বলিদান। লেখা আছে অশ্রু জলে।